হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্স থেকে যে 3 মার্কসের কোয়েশ্চেনগুলো আছে সেগুলোর উপর সাজেশন দেবো। তোমরা অনেকেই বলছিলে যে ম্যাম মেজর পলিটিক্যাল সায়েন্সের উপর সাজেশন নিয়ে আসুন। তো আজকে তোমাদের রিকোয়েস্টটা রেখে আজকে তোমাদের এই মেজর পলিটিক্যাল সায়েন্সের আগে 3 মার্কসের কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট এক্সামের জন্য। তো একটা ক্লাসে যেহেতু সবগুলো কভার করা পসিবল না, তাই আমি বিভিন্ন পার্টে নিয়ে আসবো। তো আজকে তোমাদের হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের যে পার্ট 1 3 মার্কসের কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে আমাদের কিন্তু অনলাইন ক্লাস এখনো চলছে, অ্যাডমিশন এখনো চলছে। তোমরা যারা আমাদের কাছে পড়তে চাও অনলাইনে, তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের হেল্পলাইন নাম্বার রয়েছে, দুটো নাম্বার আমাদের সেন্টারে রয়েছে। একটা হচ্ছে 6295916282, আর একটা হচ্ছে 7076398606। তোমরা যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। কোর্স ফি রাখা আছে খুবই সামান্য 999 টাকা। তোমরা যারা এখন অ্যাডমিশন নেবে তোমাদেরকে সেম অ্যামাউন্টটাই পে করতে হবে, এবং তোমরা কিন্তু বিগত মাসের সব নোটস পেয়ে যাবে। ঠিক আছে, চলো দেরি না করে ক্লাসটি শুরু করে দিই। তোমাদের আজকে 3 মার্কসের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব পলিটিক্যাল সায়েন্সে। তো তোমরা খাতা পেন নিয়ে বসো, তোমরা নোট ডাউন করে নিও, আমি এক এক করে পরপর বলবো। ঠিক আছে, চলো শুরু করি। দেখো, প্রথমে যেটা রয়েছে সেটা তোমাদের হচ্ছে, আমি ইংলিশে বলবো, ঠিক আছে? তোমরা আর বাংলাতেও বলে দেবো, ট্রান্সলেট করে দেবো, তোমাদের অসুবিধা হওয়ার কথা না। চলো, 1 নম্বরে রয়েছে হচ্ছে সিগনিফিকেন্স অফ দ্য প্রিয়াম্বল টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। মানে আমাদের যে ভারতীয় সংবিধান রয়েছে, আমাদের এই কনস্টিটিউশনের যে প্রিয়াম্বল, যেটাকে বাংলায় প্রস্তাবনা বলে, এই প্রস্তাবনার গুরুত্ব, ঠিক আছে? অর্থাৎ ভারতের সংবিধানের প্রস্তাবনা সম্পর্কে লিখতে বলা হয়েছে 1 নম্বরে। ঠিক আছে, তারপর আমাদের 2 নম্বরে রয়েছে হচ্ছে আর্টিকেল 368 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। অর্থাৎ আমাদের ভারতের যে সংবিধান রয়েছে তার যে আর্টিকেল 368, আচ্ছা আর্টিকেল 368 যেটা রয়েছে সেটা হচ্ছে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। অর্থাৎ এই যে আমাদের যে কনস্টিটিউশনটা, সেটা লাগু হওয়ার পর আজকের দিন পর্যন্ত কিন্তু বেশ কয়েকবার হচ্ছে অ্যামেন্ড হয়েছে, মানে যেটাকে আমরা বাংলায় বলি হচ্ছে কারেকশন হচ্ছে, তাই না? মানে সংশোধন হয়েছে, সরি। তো এই সংশোধিত হওয়ার যে আর কি ব্যাপারটা, সেটা আর্টিকেল 368-এ বলা আছে, যেখানে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বা সংবিধান সংশোধন হওয়ার কথা বলা রয়েছে। ঠিক আছে, এটা তোমাদের 2 নাম্বার। 3 নম্বরে তোমাদের রয়েছে হচ্ছে স্পিকার অফ লোকসভা। লোকসভার যে স্পিকার রয়েছে, যাকে বাংলায় অধ্যক্ষ বলে, তার আর কি ব্যাপারে বলেছে। এখানে স্পিকারকে কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে, স্পিকারের টেনিওর, স্পিকারের কাজ, স্পিকারের হচ্ছে তোমার বেতন, স্পিকারের পদত্যাগপত্র কাকে জমা দেয়, সমস্ত কিছু কিন্তু তোমাদের এখানে লিখতে হবে। ঠিক আছে, তারপর দেখো তোমাদের 4 নম্বরে বলেছে ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভারতের উপরাষ্ট্রপতি। দেখো, ভারতের উপরাষ্ট্রপতি কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান হিসেবেও কাজ করে। কাজেই তোমাদের হয় এভাবে আসতে পারে যে ভাইস প্রেসিডেন্ট হিসেবেও আসতে পারে, আবার এভাবেও বলতে পারে যে আর কি রাজ্যসভার চেয়ারম্যানের ব্যাপারে লেখো। ঠিক আছে, দুটোর উত্তর কিন্তু একই হবে। ঠিক আছে, তো উপরাষ্ট্রপতি বা রাজ্যসভার চেয়ারম্যান একই। তো তোমরা যখন এরকম টাইপের কোনো কোয়েশ্চেন আসবে, তোমরা কিন্তু একদমই কনফিউজড হবে না। ঠিক আছে, দুটো কিন্তু সেমই হবে। তারপর দেখো 5 নম্বরে বলেছে ডিফারেন্স বিটুইন ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ মৌলিক অধিকার, নাগরিকদের যে 6টি মৌলিক অধিকার দেওয়া রয়েছে, এবং যে বিভিন্ন আর কি নির্দেশাত্মক নীতিগুলি রয়েছে, এই দুটোর মধ্যে মানে পার্থক্যটা কি, হ্যাঁ ডিফারেন্সটা চেয়েছে। ঠিক আছে, যেখানে আর কি মৌলিক অধিকার এবং নির্দেশমূলক নীতি, এই দুটোর মধ্যে পার্থক্য কি। তারপর দেখো 6 নম্বরে বলেছে ডিসক্রিশনারি পাওয়ার অফ দ্য গভর্নর। রাজ্যের যে গভর্নর রয়েছেন বা যাকে রাজ্যপাল বলে, রাজ্যপালের যে বিবেচনামূলক আর কি ক্ষমতা, যেখানে দেখো যে আমরা যদি রাজ্যপালের কথা আসি, তাহলে রাজ্যপালের ক্ষমতা কিন্তু অনেকটা রাষ্ট্রপতির মতো। মনে করো যে বিধানসভায় যদি কোনো আর কি বিল পেশ হচ্ছে, সেটা সবার প্রথমে মানে বিল আর কি পাশ হওয়ার পরে সেটা যায় হচ্ছে রাজ্যপালের কাছে। রাজ্যপাল সেটাকে নিজের কাছে রাখতেও পারে, সাইনও করতে পারে, অথবা আবার রিটার্ন করতে পারে। তো এই যে এই অধিকারগুলি বা এই ক্ষমতাগুলি, এগুলি কিন্তু রাজ্যপালের রয়েছে। তো এগুলোকেই হচ্ছে বিবেচনামূলক ক্ষমতা বলে। তো রাজ্যপালের এই ক্ষমতাগুলোকেই কিন্তু তোমাদের এখানে লিখতে বলেছে। ঠিক আছে, তারপর দেখো 7 নম্বরে তোমাদের বলেছে হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস অফ ইন্ডিয়ান সিটিজেন্স।
আমাদের নাগরিকদের, ভারতীয় নাগরিকদের যে তোমার 11টি মৌলিক কর্তব্য রয়েছে, মৌলিক অধিকার হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস, আর ফান্ডামেন্টাল ডিউটি হচ্ছে তোমার মৌলিক কর্তব্য। তোমরা কিন্তু কনফিউজড হবে না দুটোর মধ্যে, ঠিক আছে? তো আমাদের মৌলিক অধিকার রয়েছে 6টা এবং মৌলিক কর্তব্য রয়েছে আমাদের 11টা। তো এখানে তোমাদের চেয়েছে হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটি মানে মৌলিক কর্তব্য, অর্থাৎ আমাদের ভারতীয় নাগরিকদের যে মৌলিক কর্তব্যগুলি রয়েছে 11টা, সেগুলি কি কি, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো বলেছে ডিসকাস অ্যাবাউট পিআইএল। পিআইএল এর ফুল ফর্ম হচ্ছে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, যাকে বাংলায় বলেছে জনস্বার্থ মামলা, ঠিক আছে? তো জনস্বার্থ মামলার এই টার্মটা কিন্তু রিসেন্টলি খুব পপুলার হয়েছে। তো জনস্বার্থ মামলার ব্যাপারে তোমাদের কিন্তু লিখতে বলা হয়েছে, ঠিক আছে? তারপর দেখো 9 নম্বরে তোমাদের বলেছে হচ্ছে ন্যায় পঞ্চায়েত, ঠিক আছে? ন্যায় পঞ্চায়েত কি? দেখো পঞ্চায়েত রাজ ব্যবস্থার একটি অংশ হচ্ছে তোমার ন্যায় পঞ্চায়েত। তো ন্যায় পঞ্চায়েত কি, এখানে কি কি কাজ হয়, এর আর কি সদস্যদের কার্যকালের সময়সীমায় সমস্ত কিছু তোমাদের লিখতে হবে, ঠিক আছে? তারপর দেখো তোমার 10 নম্বরে বলেছে হচ্ছে গ্রাম সভা। গ্রাম সভাকে পঞ্চায়েত ব্যবস্থার হচ্ছে তোমার বেস স্টোন বলে, বা যেটাকে ভিত্তিপ্রস্তর বলে। তো গ্রাম সভা কি, গ্রাম সভা আয়োজন করা হয় কখন, কে কে পার্টিসিপেট করে, এই সমস্ত কিছু তোমাদের কিন্তু লিখতে হবে গ্রাম সভার মধ্যে, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো তোমাদের 11 নম্বরে রয়েছে এমার্জেন্সি প্রভিশনস, বা যেটাকে হচ্ছে আমরা বলবো যে জরুরি অবস্থা। ঠিক আছে, যে জরুরি অবস্থা যে রয়েছে আমাদের ভারতে 3 রকমের রয়েছে, জাতীয়, রাজ্য আর হচ্ছে আর্থিক। তো এই জরুরি অবস্থাগুলি বা এমার্জেন্সি প্রভিশনস গুলো তোমাদের কিন্তু লিখতে হবে, ঠিক আছে? তারপর দেখো তোমাদের বলেছে যে কম্পোজিশন অফ স্টেট লেজিসলেচার, অর্থাৎ আমাদের যে রাজ্য আইনসভা রয়েছে, অর্থাৎ বিধানসভা এবং বিধান পরিষদ, উচ্চকক্ষ বিধান পরিষদ, নিম্নকক্ষ বিধানসভা। কোনো কোনো রাজ্যে উচ্চকক্ষ বিলুপ্ত রয়েছে, ঠিক আছে? তো আমাদের এই রাজ্য আইনসভার যে গঠন বা কম্পোজিশন, সেটার ব্যাপারে তোমাদের লিখতে বলেছে। নেক্সট তোমাদের বলেছে হচ্ছে জুডিশিয়াল অ্যাক্টিভিজম, ঠিক আছে? বিচার বিভাগীয় যে কার্যাবলী আছে সেটা, ঠিক আছে? নেক্সট তোমাদের বলেছে ইলেকশন অফ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। প্রেসিডেন্টের ইলেকশনটা মানে দেশের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হয়। দেখো আমরা জানি যে দেশের রাষ্ট্রপতি নির্বাচন করে হচ্ছে পার্লামেন্টের উভয় কক্ষের ইলেক্টেড মেম্বাররা এবং সেই সাথে বিভিন্ন রাজ্যের বিধানসভার ইলেক্টেড মেম্বাররা, ঠিক আছে? তো এই নির্বাচনের কিন্তু বেশ কতগুলি প্রসেস রয়েছে, তোমাদের সেগুলি এক এক করে লিখতে হবে, ঠিক আছে? তারপর তোমাদের বলেছে হচ্ছে ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। আমাদের সংবিধানের যে সমস্ত ফিচার্স বা বৈশিষ্ট্যগুলি রয়েছে, যেরকম মনে করো যে আমাদের কনস্টিটিউশন কি পৃথিবীর সব থেকে বড় এবং সব থেকে জটিল কনস্টিটিউশন। তারপরে মনে করো যে এখানে আমরা একক নাগরিকতার ধারণা দেখি। তারপরে এখানে হচ্ছে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে কেন্দ্রে। তারপর কি রয়েছে মনে করো যে সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয় হচ্ছে আইন ব্যবস্থা, তাই না? এই সমস্ত কিছু তোমাদের কিন্তু এই কনস্টিটিউশনের ফিচার্স এর মধ্যে পড়ে। তো তোমাদের এই ফিচার্স গুলো এখানে লিখতে হবে, ঠিক আছে? তারপর তোমাদের রয়েছে হচ্ছে রিলেশন বিটুইন ক্যাবিনেট অ্যান্ড কাউন্সিল অফ মিনিস্টার। কাউন্সিল অফ মিনিস্টার আর ক্যাবিনেটের মধ্যে সম্পর্কটা কি, এরা একে অপরের সঙ্গে কিভাবে রিলেটেড, তোমাদের কিন্তু এটা লিখতে হবে, ঠিক আছে? ক্যাবিনেট আর হচ্ছে কাউন্সিল অফ মিনিস্টারের মধ্যে রিলেশন। নেক্সট তোমাদের বলেছে হচ্ছে ভেটো পাওয়ার অফ প্রেসিডেন্ট। দেখো 4 রকমের মোট ভেটো পাওয়ার রয়েছে প্রেসিডেন্টের, কিন্তু আমাদের ভারতবর্ষে মোট মানে আমাদের ভারতে যে প্রেসিডেন্ট রয়েছে তার হাতে কিন্তু মোট 3 রকমের ভেটো পাওয়ার রয়েছে, ঠিক আছে? তো এই প্রেসিডেন্টের এই ভেটো ক্ষমতাকে আর কি তোমাদের এখানে চেয়েছে, ঠিক আছে? নেক্সট তোমাদের বলেছে হচ্ছে আর্টিকেল 352। আর্টিকেল 352 কিন্তু ডিল করে কিসের সাথে, আমাদের যে জাতীয় জরুরি অবস্থা অর্থাৎ আমাদের যে ন্যাশনাল এমার্জেন্সি, তার সঙ্গে কিন্তু তোমার হচ্ছে ডিল করে এই আর্টিকেল 352। দেখো আমাদের যে ন্যাশনাল এমার্জেন্সি সেটা কিন্তু বেশ কয়েকবার লাগু হয়েছিল। ফর এক্সাম্পল 1962-তে ইন্দো চায়না ওয়ারের সময় লেগেছিল। 1971-এ হচ্ছে তোমার ওই বাংলাদেশের যখন মুক্তযুদ্ধ হয়েছিল তখন হয়েছিল। আরেকবার 1975-এ আমাদের ইন্ডিয়ার ইন্টারনাল কিছু ক্রাইসিস চলছিল, সেই সময় আর কি লাগু হয়েছিল। তো 352 মনে করো যে তোমাদের এই আর্টিকেল গুলো না দিয়ে তোমাদের হাতে বলে দিল যে ন্যাশনাল এমার্জেন্সি, একই কিন্তু তোমাদের কোয়েশ্চেন, ঠিক আছে? আর্টিকেল 352 আর তোমার ন্যাশনাল এমার্জেন্সি সেম। তো তোমরা কিন্তু একদমই কনফিউজড না হয়ে তোমরা লিখে দেবে, ঠিক আছে? আচ্ছা, তারপর তোমাদের রয়েছে হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন অর্থাৎ বিকেন্দ্রীকরণ, ক্ষমতার বিকেন্দ্রীকরণ। দেখো প্রথমে কেন্দ্র থেকে রাজ্য,
রাজ্য থেকে তারপরে যে লোকাল সেলফ গভর্নমেন্ট গুলো রয়েছে, এইভাবে কিন্তু আমরা দেখেছি যে আমাদের ভারতে কিন্তু ক্ষমতার বিকেন্দ্রীকরণ হয়েছে। তো এই বিকেন্দ্রীকরণের যে তাৎপর্যতা তোমাদের কিন্তু লিখতে হবে যে কেন এটা দরকার বা এর ফলে কি প্রভাব পড়ে, এই সমস্ত কিছু। ওকে, আর তোমাদের এখান থেকে যেটা লাস্ট সেটা তোমাদের রয়েছে হচ্ছে কোলিজন পলিটিক্স, বা যেটাকে হচ্ছে বলে সংযুক্ত আর কি রাজনীতি। তোমাদের এটাও কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এইগুলো ছিল তোমাদের 3 মার্কসের জন্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর সেকেন্ড সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্স। তোমরা ভিডিওটি পুরোটা শেষ পর্যন্ত দেখবে এবং হচ্ছে আমার কথাগুলি তোমরা নোট ডাউন করে নেবে এবং তোমরা হচ্ছে মিলিয়ে পড়ে নিও। তো আজকে এতটুকুই থাকলো। নেক্সট ক্লাসগুলিতে আমি তোমাদের পার্ট 2 আর পার্ট 3 করে 6 মার্কস আর 10 মার্কসের গুলোও আলোচনা করব। তো আজকে এতটুকুই থাকলো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবে, শেয়ার করবে। দেখা হচ্ছে নিউ ক্লাসে। থ্যাংক ইউ।